everyone, welcome back to our YouTube channel. আজ আমরা দশম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত যে প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেই অধ্যায়টি আজকে আমরা শুরু করব এবং পাঠ্য বইয়ের প্রতিটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই কি আছে, বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াটা কি না, ওইখানে কি বলা আছে দেখো পাঠ্য বই তোমাদের, না ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা। পৃথিবীর ওপরটা ভূপৃষ্ঠ বা সব জায়গায় এক রকমের নয়, কোথাও উঁচু পর্বত, কোথাও ঢেউ খেলানো মালভূমি, আবার কোথাও কি নিচু সমতল ভূমি। পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠে ভূমির এই বৈচিত্র্যই হলো কি ভূমিরূপ। তাহলে ভূমিরূপ কাকে বললে, না পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠে ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ। আর পৃথিবীর সমস্ত রকমের ভূমিরূপ মূলত দু রকমের প্রক্রিয়া দ্বারা গঠিত হয়েছে। কত রকমের হচ্ছে প্রক্রিয়া দ্বারা? দু রকমের প্রক্রিয়া দ্বারা গঠিত হয়েছে পৃথিবীর সমস্ত রকমের ভূমিরূপ, যার একটি হলো পৃথিবীর ভিতরকার প্রক্রিয়া। পৃথিবীর ভিতরকার প্রক্রিয়া বা সেটাকে কি বলা হচ্ছে, অভ্যন্তরীণ প্রক্রিয়া। আর অন্যটি হলো বাইরের প্রক্রিয়া বা বহির্জাত প্রক্রিয়া। তার দুটো প্রক্রিয়ার নাম কি, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা বহির্জাত। আমাদের পাঠ্য বইয়ে বলা হয়েছে আমরা কী সম্বন্ধে জানবো, বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধে, এবং তার ফলে তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমরা সেটা জানবো। তারপরে কি আসছে না, শিলামণ্ডল ও ভূগর্ভের বিভিন্ন অংশে যে প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে বিভিন্ন ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। এই শক্তি ভূগর্ভে যে পদ্ধতিতে কাজ করে সেই পদ্ধতিকে বলা হয় কি, অন্তর্জাত প্রক্রিয়া বলে। আর অন্তর্জাতীয় প্রক্রিয়া কি না, ভূ আলোড়ন সৃষ্টি করে। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির অন্তর্জাতীয় প্রক্রিয়া। অন্যদিকে কি না, বৃষ্টির আঘাত, নদী প্রবাহ, বায়ুপ্রবাহ, হিমবাহ সঞ্চরণ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি শক্তিগুলি হলো কি বাইরের শক্তি বা বহির্জাত শক্তি। এইসব প্রাকৃতিক শক্তিগুলি পৃথিবী পৃষ্ঠে ভূমিরূপের ওপর সবসময় কাজ করে। কখনো এরা ক্ষয় করে ভূমিরূপের উচ্চতা কমিয়ে দেয়, আবার কোথাও সঞ্চয় করে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি করে। যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত কাজ করে ভূমিরূপের বৈচিত্র্য আনে তাদের কি বলা হয়, বহির্জাত শক্তি। আর যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে কি, বহির্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে আমরা এখান থেকে জেনে গেলাম, না যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। এখানে যে বহির্জাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো এই প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন সাধন বাইরে থেকে কার্যকারী হয়। বহির্জাত শক্তি থেকে বহির্জাত প্রক্রিয়া। এখানে বহির্জাত প্রক্রিয়ার কয়েকটা ভাগ দেওয়া আছে, দেখো কি। প্রথম হচ্ছে পর্যায়িতকরণ বা পর্যায়ন, অবরোহণ বা ক্ষয় সাধন, আরোহণ বা স্তূপীকরণ বা সঞ্চয় সাধন, আবহবিকার বা বিচূর্ণী ভবন। তাহলে পর্যায়ন বা পর্যায়িতকরণ কাকে বলে, না এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে। তারপর অবরোহণ কি না, এই প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের ফলে সমতল ভূমিতে পরিণত হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে অবরোহণ প্রক্রিয়া বলে। আর আরোহণ বা স্তূপীকরণ বা ক্ষয়সাধন কি না, এই প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশ সঞ্চিত হয়। আর আবহবিকার বা বিচূর্ণী ভবন কি না, এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোনো স্থানে শিলা একাধিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়। আবহবিকার আবার তিন প্রকার, কি যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার আর জৈব রাসায়নিক আবহবিকার। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন কাকে বলে, আবহবিকার কাকে বলে। তারপরে এখানে কি বলছে, কোন বহির্জাত শক্তি কোন অঞ্চলে বেশি কাজ করে, একটা ছকের মতো দিয়ে আছে দেখো। বলছে বহির্জাত শক্তি আর প্রধান কার্যকরী অঞ্চল। নদী প্রবাহ হচ্ছে প্রধান কার্যকরী অঞ্চল, কি নদী প্রবাহ বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চল। আর হিমবাহ প্রবাহ উচ্চ পার্বত্য অঞ্চল ও উচ্চ অক্ষাংশে অবস্থিত অঞ্চল। আর বায়ু প্রবাহ মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে। আর সমুদ্র তরঙ্গ হচ্ছে সমুদ্র উপকূল অঞ্চল হবে। আর জল চুনাপাথর গঠিত অঞ্চল, কাস্ট। বহির্জাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য দেওয়া আছে সমূহ। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি না, এই প্রক্রিয়ায় উঁচু স্থান নিচু হয়ে নগ্নীভবনের মাধ্যমে এবং নিচু স্থান ধীরে ধীরে ভরাট হয়ে উঁচু হয় কি, সঞ্চয়ের মাধ্যমে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি কি কি, যেমন সৌরশক্তি, নদী প্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি। কোথাও এককভাবে আবার কোথাও সম্মিলিতভাবে কাজ করে। এই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে কাজ করে। পরবর্তী পৃষ্ঠায় কি আছে, নদীর বিভিন্ন কাজ। কি কাজ
ক্ষয়, বহন, অবক্ষেপণ এসব দ্বারা সৃষ্ট ভূমিরূপ। জলচক্রের অংশ হিসেবে নদী অববাহিকা ও জলবিভাজিকা। কি বলেছে? ভাগীরথীর উৎস সন্ধানে নামক প্রবন্ধে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর প্রশ্ন ছিল কি, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? নদীর কলধ্বনির মধ্যে তিনি উত্তর পেয়েছিলেন মহাদেবের জটা হইতে। প্রথমে পর্বতচূড়ার হিমবাহ থেকে উৎপত্তি হয় নদীর, নিজস্ব গতিপথ ধরে সে পৌঁছে যায় সাগরে। নদী ও সাগর থেকে জল সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়ে আকাশে মেঘ সঞ্চার করে, আর ঘনীভূত মেঘ থেকে তুষারপাত হয় এবং পর্বতের প্রতিভাগ ঢালে ওই মেঘ ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায়। আর তুষারগোলা জল ও বৃষ্টির জলে নদী পুষ্ট হয়। এভাবে জলের বায়ুমণ্ডল থেকে যাত্রা শুরু করে বায়ুমণ্ডল হয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে আসার এই চক্রাকার গতিকে কি বলা হচ্ছে? জলচক্র। তোমাদের দেখো পাঠ্য বইয়ের ছবিটা দিয়েছে জলচক্রের, কীভাবে জলচক্রটা ঘুরছে। এখান থেকে প্রশ্ন আসতে হবে চিত্রসহ জলচক্র বর্ণনা করো, এটা লিখবে। আবার কি অন্যভাবে কি বলা যাচ্ছে না, বিভিন্ন সময় ও পর্যায়ে বিভিন্ন রূপে জলের যাত্রাই হলো জলচক্র। জলচক্রের বিভিন্ন পর্যায়ের মধ্যে ভূপৃষ্ঠ প্রবাহের অংশরূপ নদীর উৎপত্তি ঘটে। ভূপৃষ্ঠ জলের প্রধান উৎস দুটি, কি? তুষারপাত ও বৃষ্টিপাত। আর বৃষ্টিপাতের কিছুটা জল ভূগর্ভে প্রবেশ করে আর কিছুটা বাষ্পিত হয়, বাকি জল প্রবাহের আকারে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। তাহলে আমরা নদী কাকে বলে এবার জানবো। নদী কাকে বলে না, নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা, যা পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে বৃষ্টির জল, বরফ গলা জল অথবা প্রস্রবণের জল থেকে উৎপন্ন হয়ে অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে প্রসারিত হয়। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে নদী কাকে বলে, তোমরা এটা সংজ্ঞা আকারে লিখে নেবে। তারপরে আসছে কি নদী অববাহিকা। পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সে অঞ্চলটি নদীর কি? ধারণ অববাহিকা। আর কোনো প্রধান নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখা নদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলটিকে কি বলা হয়? প্রধান নদীটির অববাহিকা বা রিভার বেসিন বলা হয়। এখান থেকে প্রশ্ন ধারণ অববাহিকা কি, নদী অববাহিকা কি। তারপর আছে কি জলবিভাজিকা। জলবিভাজিকা কাকে বলে না, যে পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে সেই উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলকে কি বলা হয়? জলবিভাজিকা। এখানে জলবিভাজিকার চিত্রও দেওয়া রয়েছে পাশে, দেখো। অর্থাৎ কি না, কোনো পাহাড় বা পর্বতের চূড়ার মতো অংশটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে বয়ে দেয়। তাই পার্বত্য অঞ্চলের ওই অংশটি হলো কি? জলবিভাজিকা। কোনো জল বিভাজিকার ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল বিভিন্ন নদীর সৃষ্টি করে। যেমন উদাহরণ কি, মধ্য এশিয়ায় পার্বত্যভূমিকে পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা বলা হয়। কারণ কি না, এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গেছে। পরবর্তী পৃষ্ঠায় কি আছে? নদীর বিভিন্ন গতিপ্রবাহ তাদের কাজ। উৎস থেকে মোহনা, ভূমির ঢাল ও কাজের তাত্ত্ব অনুসারে নদীর গতিপথকে কভাগে ভাগ করা যায়? 3 ভাগে। উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। যেসব নদীর 3টি গতি স্পষ্ট তাকে কি বলা হয়? আদর্শ নদী। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে হয় আদর্শ নদী কাকে বলে না, যেসব নদীর 3টি গতি স্পষ্ট থাকে তাকে বলা হয় আদর্শ নদী। যেমন কি গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদী।